নবম দশম শ্রেণীর রসায়ন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। আজকের এই ক্লাসে আমরা তোমাদের দ্বিতীয় অধ্যায়ের নাম হলো পদার্থের অবস্থা। এই অধ্যায় নিয়ে সম্পূর্ণ ডিটেইলিং কথা বলবো এবং এই অধ্যায়টি তোমাদের জন্য বলি, এটা খুবই একটি গুরুত্বপূর্ণ একটি অধ্যায়, যে অধ্যায় থেকে অন্তত অর্ধবার্ষিক পরীক্ষাতে তোমরা 100% কমন পাবে, তার 100% গ্যারান্টি রয়েছে। তো আমরা যদি এখানে খেয়াল করি 2025 সালের বই অনুসারে এখানে লেখা আছে পদার্থের নির্দিষ্ট ভর আছে এবং এর স্থান দখল করে, অর্থাৎ হলো পদার্থ কাকে বলে এখান থেকে তো তুমি বুঝতে পারছো। যার নির্দিষ্ট ভর রয়েছে এবং এই স্থান দখল করে তাকে পদার্থ বলে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট লাইন, এই লাইনটাকে প্রথম লাইন থেকে দাগাবা, ঠিক আছে। পদার্থের যার নির্দিষ্ট ভর রয়েছে এবং স্থান দখল করে তাকে বলা হয় পদার্থ। চেয়ার, টেবিল, খাতা, কলম, বরফ, পানি, তারপর বাতাস, এই সবগুলো একটি পদার্থ। সকল পদার্থই কঠিন, তরল বা গ্যাসীয় এই তিন অবস্থাতেই থাকতে পারে। এই লাইনটাকেও দাগাবা যে একটি পদার্থ তিন অবস্থায় বিদ্যমান, বা পদার্থের তিনটি অবস্থা রয়েছে, কঠিন, তরল এবং বায়বীয়। এই পদার্থ এটা কিন্তু দাগ দিবা, ঠিক আছে। প্রথম কথা, পদার্থ কাকে বলে, পদার্থ কয় প্রকার এবং কি কি। এইখানে এই কটা লাইন, পদার্থ কাকে বলে, যার নির্দিষ্ট ভর রয়েছে এবং স্থান দখল করে তাকে বলা হয় পদার্থ। পদার্থ তিন প্রকার বা পদার্থের তিনটি অবস্থা রয়েছে, কঠিন, তরল এবং গ্যাসীয়। খুবই সহকারে এটা কিন্তু দাগ দিবা, এই লাইনগুলো খুবই ইম্পর্টেন্ট। এই তিন অবস্থাতেই প্রত্যেক পদার্থের নিজস্ব কিছু ধর্ম ও বৈশিষ্ট্য দেখা যায়। এই বিষয়গুলো নিয়েই এই অধ্যায়ের আলোচনা। মানে এই যে পদার্থগুলো রয়েছে এর যে তোমার কঠিনের বৈশিষ্ট্য, তরলের বৈশিষ্ট্য আর গ্যাসীয় পদার্থের বৈশিষ্ট্য, এগুলো নিয়ে আসলে অধ্যায়ে আলোচনা করা হবে। ফার্স্ট আমরা দেখতেছি যে এই অধ্যায়ে পাঠ শেষে আমরা কি শিখবো বা এখানে আসলে কোন টপিকটা ইম্পর্টেন্ট। প্রথম বলা হয়েছে কণার গতিতত্ত্বের সাহায্যে পদার্থের ভৌত অবস্থা ব্যাখ্যা করা। এক্ষেত্রে অনেক প্রশ্ন এখান থেকে আসে। কণার গতিতত্ত্বের সাহায্যে ব্যাপন ও নিঃসরণ ব্যাখ্যা করা, ভেরি ভেরি ইম্পর্টেন্ট এটা, ঠিক আছে। এইটা 100% গ্যারান্টি তোমরা অর্ধবার্ষিক পরীক্ষাতে একটা কমন পাবা এই টপিকটার উপরে। এই টপিক নিয়ে আমরা কথা বলবো। 3 নম্বর টপিকে তোমরা যা শিখবা, পদার্থের ভৌত অবস্থা ও তাপের মধ্যে তাৎপর্যতা ব্যাখ্যা করো, 6 নম্বর প্রশ্নের জন্য ইম্পর্টেন্ট। তারপর 3 নম্বর, তাপমাত্রা বৃদ্ধিতে ব্যাপনের হার বৃদ্ধি প্রক্রিয়ার মাধ্যমে দেখাও, এটাও খুবই ইম্পর্টেন্ট, এটাও কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট, তবে এটা 2 স্টার দিবা। তারপর এটা কঠিন পদার্থের গলন ও ঊর্ধ্বপতন এবং তরল পদার্থের স্ফুটন প্রক্রিয়া বর্ণনা করো, এটা গ নাম্বার প্রশ্নের জন্য ইম্পর্টেন্ট, ঠিক আছে। গ নাম্বার প্রশ্নে এই ধরনের প্রশ্ন এবং এই যে এরপরে যে প্রশ্ন, এই দুইটা কিন্তু এটা গ এবং ঘ, অথবা এই যে ব্যাপন গ এটা ঘ, এভাবে কিন্তু প্রশ্নগুলো সাজানো হয়, ঠিক আছে। তো এরপরে দেখতেছো কঠিন পদার্থের গলন, ঊর্ধ্বপতন এবং তরল পদার্থের স্ফুটন প্রক্রিয়ার মাধ্যমে দেখাও। আমি বললামই তো যে এইটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, ব্যাপন ও নিঃসরণের প্রক্রিয়াটি। তারপরে গলন ঊর্ধ্বপতন প্রক্রিয়া, এটা গ নাম্বার প্রশ্ন আসে, আর এটা তো মাস্ট বি ইম্পর্টেন্ট, এটা ঘ নাম্বার প্রশ্ন এটাই থাকে, ঠিক আছে। তো এটাকে তোমাকে পড়তে হবে, এটাকে 3 স্টার দিবা। প্রকৃতিতে সংগঠিত বাস্তব ঘটনা রসায়নের দৃষ্টিতে বিশ্লেষণে আগ্রহ প্রদর্শন করতে পারে। রাসায়নিক দ্রব্য ও থার্মোমিটার সঠিকভাবে ব্যবহার করতে পারবো। তো এই টপিকগুলো আমরা এই অধ্যায় শেষে শিখবো। তার মধ্যে আমরা সবচেয়ে বেশি গুরুত্ব দিব এই 2 নাম্বার টপিকটাকে আমরা গুরুত্ব দিব, ঠিক আছে। তারপর আমরা এই 4 নাম্বার টপিকটাকে গুরুত্ব দিব, 5 এবং 6 নাম্বার টপিকটাকে গুরুত্ব দিব এই অধ্যায়ের প্রশ্ন করার জন্য। অবশ্যই এইখান থেকে তোমরা সৃজনশীল প্রশ্ন 100% কমন পাবা। আচ্ছা, এবার আমরা আসি যে ফার্স্ট টপিক, যেটা নাম হলো 2.1 পেজ নাম্বার 19, বলছে পদার্থ ও পদার্থের অবস্থা। এখান থেকে মোটামুটি কিছু তোমাদের জানতে হবে। খ নম্বর প্রশ্নের জন্য এখানে প্রচুর আসে। যে বস্তুর নির্দিষ্ট ভর আছে এবং জায়গা দখল করে তাকে পদার্থ বলে। আমরা যেমনটা কিছুক্ষণ আগে বললাম, যার নির্দিষ্ট ভর রয়েছে এবং জায়গা দখল করে তাকে পদার্থ বলে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট লাইন, এই লাইনটা তোমরা দাগ দিয়ে ফেলো, ঠিক আছে। এই লাইনটাকে তোমরা দাগ দিয়ে ফেলো। কক্ষ তাপমাত্রায় কোনো কোনো পদার্থ কঠিন, কোনো কোনো পদার্থ তরল, আবার কোনো কোনো পদার্থ গ্যাসীয় অবস্থায় থাকে। যেমন কক্ষ তাপমাত্রা বলতে আসলে কত বোঝায়, আমি বুঝাই স্বাভাবিকভাবে তোমরা যে তাপমাত্রায় বসবাস করো তাকে বলা হয় কক্ষ তাপমাত্রা, ঠিক আছে। কক্ষ তাপমাত্রায় চিনি, খাদ্য লবণ, তারপর মার্বেল। চিনি কিন্তু তোমার কঠিন দানাদার থাকে, খাদ্য লবণ এটা কিন্তু দানাদার, তারপর মার্বেল এটা তোমার কি একটি কঠিন পদার্থ, এগুলো কি কঠিন অবস্থায় থাকে। পানি, তেল, কেরোসিন এই পদার্থগুলো কি এই ইত্যাদি হলো তরল অবস্থায় থাকে। মেন কথা হলো যেগুলো হলো লিকুইড কোয়ালিটির সেগুলো হলো তরল, ঠিক আছে। এবং নাইট্রোজেন, অক্সিজেন এবং কার্বন ডাই অক্সাইড ইত্যাদি হলো গ্যাসীয় পদার্থ। এখানে যে অপশনগুলো রয়েছে, নাইট্রোজেনের সংকেত হলো N, ঠিক আছে। তারপর অক্সিজেন হলো O2, তারপর হলো তোমার কি কার্বন ডাই অক্সাইড হলো CO2, ঠিক আছে। সংকেতগুলো মনে রাখবে, কেননা পদার্থ রসায়নে কিন্তু সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট কথা হলো সংকেত।
এই যে কথাগুলোই লেখা আসবে কিন্তু সংকেত দিয়ে দিবে অপশনে, এটা কিন্তু পড়তে হবে। অবস্থান করে। আবার তাপমাত্রা পরিবর্তন করে একই পদার্থ কখনো কঠিন, কখনো তরল বা কখনো গ্যাসীয় অবস্থায় রূপান্তর হতে পারে। মানে তাপমাত্রার কারণে একটা কঠিন পদার্থ তরল হতে পারে। যেমন তুমি একটা কঠিন একটা মোমে যদি তুমি আগুন ধরিয়ে দাও, দেখো মোমের এই অংশটা কি হয়ে যায়, এই অংশটা কিন্তু এখানে আগুন ধরালো তুমি উপরে, তখন এই অংশে যখন তুমি আগুন ধরাও তখন এইটা কি হয়, এটা কিন্তু আস্তে আস্তে এভাবে গলে, এই সাইড দিয়ে দিয়ে গলে কিন্তু গলে গলে পড়ে যায়। তাহলে এই যে গলছে এটা হলো তোমার তরল। আবার এই মোমের উপরে যে তোমার উপরে যে আগুনের শিখা যায় বা তোমার একটা গ্যাস দেখতে পারো কালো কালো, এটা কিন্তু আবার গ্যাসীয়, ঠিক না? তাহলে মোমের মধ্যে তিনটি অবস্থা কিন্তু বিদ্যমান রয়েছে। তো এখানে কিন্তু সেই বিষয়ে বলা হয়েছে। নিচে কঠিন, তরল ও গ্যাসীয় পদার্থের কিছু ধর্ম এবং বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করা হলো। এখান থেকে অনেক লাইন, যে লাইনগুলো তোমাকে দাগাতেই হবে, মাস্ট বি ইম্পর্টেন্ট লাইন, একবারে হুবহু মুখস্থ করবা, কোনো কথা হবে না, ঠিক আছে? এক সোজা কথা যে নো কোনো, ঠিক আছে? তো কোনো কথা না বলে সরাসরি মুখস্থ বাস। তো পদার্থবিজ্ঞানের এখানে প্রথম কঠিন পদার্থ বা সলিড পদার্থ, একে এস দ্বারা প্রকাশ করায়। কোনো মৌলের সাইডে যদি এরকম ভাবে এস লেখা থাকে তার মানে বুঝবে এটা সলিড পদার্থ। কঠিন পদার্থের নির্দিষ্ট ভর, নির্দিষ্ট আকার এবং নির্দিষ্ট আয়তন থাকে, ঠিক আছে? তাহলে কি কঠিন পদার্থের নির্দিষ্ট ভর, আকার এবং আয়তন থাকে। সব পদার্থের কণাগুলোর মধ্যেই এক ধরনের আকর্ষণ বল থাকে, একে আন্তঃআণবিক আকর্ষণ বল বলে। কঠিন পদার্থের কণাগুলোর মধ্যে আন্তঃআণবিক আকর্ষণ বল সবচেয়ে বেশি। এই লাইনটা দাগাবা, এই লাইনটা সবচেয়ে বেশি, প্রথম এই লাইনটাকে দাগাবা তোমরা, ঠিক আছে? ফার্স্ট এই লাইনটাকে, এইগুলা সব কিন্তু তোমাদের আসবে কঠিন, তরল এবং গ্যাসীয় পদার্থের মধ্যে পার্থক্য ব্যাখ্যা করো, অথবা কঠিন পদার্থ কাকে বলে, তরল পদার্থ, এই লাইনটাকে দাগ দিবা। দেন এই লাইনটাকে তোমরা দাগ দিবা। তোমার কাছে মনে হতে পারে সব লাইন ইম্পর্টেন্ট, কিন্তু আমরা জানি যে কোন লাইনগুলোকে তোমাকে দাগ দিতে হবে এবং কোন লাইনগুলো তোমাকে পড়তে হবে, ঠিক আছে? এই লাইন, এই যে যেগুলোকে আমি গোল 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 করছি, এই লাইনগুলোকে তোমরা দাগ দাও, ঠিক আছে? এই লাইনটা দাগ দাও। এই কারণে কঠিন পদার্থের কণাগুলো খুব কাছাকাছি থাকে, এটা দাগ দিবা, এবং নির্দিষ্ট অবস্থানে থাকে, ফলে কঠিন পদার্থের নির্দিষ্ট আকার হয়। কঠিন পদার্থের উপর চাপ প্রয়োগ করলে এরা সংকুচিত হয় না, আবার তাপমাত্রা বাড়ালে কঠিন পদার্থের আয়তন খুবই কম পরিমাণ বৃদ্ধি পায়। তো এখান থেকে মিনিমাম 4টা টপিক তুমি দাগাবা। ফার্স্ট এটা তো দাগ দিবাই, এটাও তুমি এখানে দাগ দিবা। দেন এখান থেকে তুমি এই টপিকটা আর এই টপিকটা তুমি দাগ দিতে পারো। টোটাল 4টা লাইন মনে রাখবা, ঠিক আছে? যে কোনো 4টা লাইন। তো তুমি এটা পুরোটা পড়ে নিবা, সবচেয়ে বেটার সাজেশন। তারপর হলো তরল পদার্থ। তরল পদার্থ দেখো, এটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট। ফার্স্ট লাইনটা তো দাগ দিবাই, 100% দাগ দিবে এটাকে, ঠিক আছে? তরল পদার্থের নির্দিষ্ট ভর ও আয়তন আছে, কিন্তু নির্দিষ্ট কোনো আকার নেই। এইটা দেখো, তো কঠিন পদার্থে ভর আছে, আয়তন আছে, আকারও আছে। তরল পদার্থে ভর আছে, আয়তন আছে, কিন্তু কি নাই, আকার নেই। এটা নৈর্ব্যক্তিক এবং এমসিকিউ দুইটার জন্য কিন্তু খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন, ঠিক আছে? যে তরল পদার্থের কি নেই, তরল পদার্থের আকার নেই। তুমি একে যে পাত্রে রাখবা, সাপোজ আমি এরকম একটা বিকারে 1 লিটার পানি রাখলাম, দেখবা এরকমই হবে। আবার ধরো আমার এরকম আঁকা বাঁকা কোনো একটা কিছুতে, এরকম একটা খেলনার মধ্যে আমি পানি ভরলাম, দেখবা পানি কি হবে, এই আকারটাই কি করবে, ধারণ করবে। তার মানে হলো তরল পদার্থের নির্দিষ্ট কোনো আকার নেই। তরল পদার্থকে যে পাত্রে রাখা হয়, তরল পদার্থ সেই পাত্রে আকার ধারণ করে। আমি যেমনটা বুঝালাম সেই কথাই লেখা আছে। তরলের কণাগুলো কঠিন পদার্থের কণাগুলোর চেয়ে তুলনামূলকভাবে বেশি দূরত্বে থাকে, মানে কঠিন পদার্থ খুবই কাছাকাছি থাকে, তরল পদার্থ কঠিন পদার্থের থেকে হালকা দূরে থাকে। মানে কণাগুলো দেখো, কঠিন পদার্থ এভাবে একবারে খুবই কাছাকাছি থাকে, আর তরল পদার্থের বেলা একটা কণা এখানে থাকে, একটা কণা একটু দূরে থাকে। এটা হলো তরল পদার্থ, একটু একটু দূরত্ব মেনটেন করে। এদের মধ্যে আন্তঃ আন্তঃকণা আকর্ষণ বল কঠিনের চেয়ে একটু কম হয়, বা কঠিনের চেয়ে কম, ঠিক আছে? তরল পদার্থকে চাপ প্রয়োগ করলে এদের আয়তন হ্রাস পায় না, তবে এতে তাপ প্রয়োগ করলে তরল পদার্থের আয়তন বৃদ্ধি পায়। তার মানে কি, এর আয়তন হ্রাস পায় না, তবে কি তাপ প্রয়োগ করলে কি হয়, এর যে আয়তন সেটা কি হয়, বৃদ্ধি পায়। এই আয়তন বৃদ্ধির পরিমাণ কঠিন পদার্থের চেয়ে বেশি হয়। তো এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তো এই বিষয়টা তোমাকে পড়তে হবে। তো কেমিস্ট্রির ফার্স্ট লাইনগুলো খুবই ইম্পর্টেন্ট, মানে এই গতিতত্ত্ব তোমাকে এটা পড়তেই হবে। দেন তোমরা এখানে পড়বা কি, এইটা গ্যাসীয় বা বায়বীয় পদার্থ। গ্যাসীয় বা বায়বীয় পদার্থকে যেটা পড়তে হবে সেটা হলো গ্যাসীয় পদার্থের নির্দিষ্ট ভর আছে, কিন্তু নির্দিষ্ট আকার কিংবা নির্দিষ্ট আয়তন নেই। তার মানে কি, গ্যাসীয় পদার্থের বেলা শুধুমাত্র ভরই আছে, শুধু কি আছে, নির্দিষ্ট ভরই আছে, আকারও নেই, আবার কি আয়তনও নেই। এই দুইটা জিনিস কিন্তু তার নাই, ঠিক আছে? তাহলে কঠিন পদার্থের 3টা জিনিস আছে, তরল পদার্থের আকার নেই, আর গ্যাসীয় পদার্থের আকারও নেই, আয়তনও নেই।
যে কোনো পরিমাণ গ্যাসীয় পদার্থ যে কোনো পাত্রের আয়তন পাত্রে রাখলে গ্যাসীয় পদার্থ সেই পাত্রের পুরো আয়তন দখল করে। গ্যাসীয় পদার্থের কণাগুলো কঠিন ও তরলের চেয়ে অনেক বেশি দূরে দূরে অবস্থান করে বলে। এদের আন্তঃআণবিক আকর্ষণ কণা খুবই কম। কোথায় গেল? এই যে আচ্ছা, আন্তঃআণবিক আকর্ষণ বল খুবই কম। গ্যাসীয় পদার্থের উপর সামান্য চাপ প্রয়োগ করলে গ্যাসীয় পদার্থের আয়তন অনেক কমে যায়, আবার তাপ প্রয়োগ করলে গ্যাসীয় পদার্থের আয়তন অনেক বেড়ে যায়। এইটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট কিছু টপিক ছিল, এটা তোমাকে পড়তেই হবে, ঠিক আছে? অপশন নেই। বিশেষ করে আমি যে লাইনগুলোকে পড়েছি এটা তোমরা পড়বা। পাশাপাশি তোমাদের একটা কাজ হলো, তোমরা সবাই চেষ্টা করবা এই যে তিনটা পদার্থ রয়েছে এই তিনটা পদার্থের মধ্যে পার্থক্য বের করতে। মানে একটা খাতা নিবা, দেন এরকম আমি একটা খাতা নিলাম, খাতা বরাবর এরকম তিনটা দাগ দিবা, এরকম, ঠিক আছে? দাগ দেওয়ার পরে তোমরা কি করবা, এক পাশে কঠিন, এক পাশে তরল, এক পাশে গ্যাস লিখবা এবং তার আলাদা আলাদা টপিক এখানে করে লিখবা। টোটাল চেষ্টা করবা 3 থেকে 4টা টপিক লেখার, কারণ না ওই প্রশ্নটা কিন্তু খ নাম্বার প্রশ্নে প্রচুর পরিমাণে আসে। তো এটা তোমাদের আজকের কাজ রইলো। আজকের ক্লাস এই পর্যন্ত। সবাই ভালো থাকবা, সবার জন্য দোয়া করি, সবার জন্য ভালো একটা রেজাল্ট করো। পরবর্তী ক্লাসে আমরা কণার গতি তত্ত্ব নিয়ে কথা বলবো এবং কণার গতি তত্ত্ব কিন্তু খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন, এখান থেকে কিন্তু প্রশ্ন আসে। সবাই ভালো থাকবা। আসসালামু আলাইকুম।